আরে দাদা, একটু আস্তে, রাত হয়েছে তো, লোকজন ঘুমোচ্ছে, একটু আস্তে আওয়াজ করো। এইভাবে জোরে জোরে শব্দ করলে লোকে জেগে যাবে তো। আহ দাদা, নিয়ে যাচ্ছি তো তোমায়, গিয়ে যত ইচ্ছে খেও। উফ, বিরক্তি ধরে গেল। তোমার জন্য গ্রামের লোকেদের কাছে 1000টা কৈফিয়ত দিতে হয়, এবারে কি এক ঘরে হতে হবে নাকি? ওই শুরু হলো খ্যাপামি। উফ, এবারে গন্ধে আর টিকা যাবে না। তরুণ অন্যদিকে মুখ করে বসে রইল, আর বরুণ মাঠের এক কোণার দিকে। তারপরে হাত দিয়ে পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করলো। মাটি কিছুটা খুঁড়তেই একটা বোটকা গন্ধে বাতাস যেন ভরে উঠল। বরুণ তখন মাটি খুঁড়ে একটা পচা গলা কিসের যেন একটা লাশ বের করে পাগলের মতো খাচ্ছে। অরুণ গাছতলায় বসে বসে আকাশ কুসুম ভাবতে ভাবতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। কতক্ষণ পরেও জানে না, হঠাৎই একটা ডাক। এই অরুণ, এই ছোকরা, এই রাতে এইখানে কি করছিস? আমি আমি আসলে তুই আসলে কি? এই রাতের বেলা এই নির্জন জায়গায় কি করছিস? বলি চুরি বিদ্যা আয়ত্ত করেছিস নাকি? না না জ্যাঠা, আমি আসলে চড়াতে নিয়ে এসেছিলাম। চড়াতে মানেটা কি? এই রাতে তুই কুকুর গরু চড়াতে এসেছিস নাকি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। বলি বয়সটা এমনি এমনি হয়নি রে, সত্যি করে বল, কেন এসেছিস এখানে? সত্যি বলছি জ্যাঠা, আসলে আমার একটু ইয়েতে যাওয়ার দরকার ছিল, তাই আর কি। মিথ্যে, আবার মিথ্যে। যদি তুই প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরোতি, তবে তোর হাতে এই দেখ এইরকম ঘটি থাকতো, যেমন আমার রয়েছে। বল না, চুরি চামারি করতে পেরেছিস? বেটা বাটপার, এই তোর শিক্ষা। জ্যাঠা, আপনি ভুল বুঝছেন, আমি আসলে বাপটা কোন কালে মরেছে, দাদা তো কুষ্ঠ রোগী, এখন বুঝি তোর মা টাকার জন্য তোকে চুরি করতে পাঠিয়েছে? দাঁড়া, এক্ষুনি গ্রামের লোক দেখে তোকে মজা দেখাচ্ছি। অরুণ কিছু বলতে যাবে, তার আগেই যেন অন্ধকার থেকে এসে শ্যামানাথের ঘাড়ে পড়ল, আর ভীষণ জোরে সেটা ওর ঘাড় কামড়ে দিল। শ্যামানাথ কিছু বুঝতে পারলো, কিন্তু তার আগে একটা প্রাণঘাতী কামড় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। না না, আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না, আমাদের এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। দাদা দাদা, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কতদিন হয়ে গেল একটু গ্রামের ক্লাব ঘরে যাইনি, আর গিয়েই বা কি করব? আমি গেলেই তো সকলে এমন ভাবে আমার সঙ্গে ব্যবহার করবে যেন আমি। কিরে অরুণ, ক্ষেত থেকে ফিরে ঘরে আর মন টেকে না, কারোর সঙ্গে গল্প গুজব না করলে মন টেকে বলো? হ্যাঁ সে তো বটেই, তোকে যে ক্লাব ঘরে আসতে বলবো তারও তো উপায় নেই। তুই খবরটা শুনেছিস? এই কাল রাতে মদনপুরের মাঠে এই গ্রামের শ্যামনাথ জ্যাঠার দেহ পাওয়া গেছে রে। আমি তো কিছু খবর পাইনি, মানে কি করে হলো? কি জানি বাপু, আমার বাবা গেছিল দেখতে। উফ, কি বিভৎস ভাবে কেউ মেরেছে রে, কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। বাবা গো, আমি আবার এসব একদম দেখতে পারি না, তুই জানিসই তো। কি জানি, হয়তো জঙ্গলি জানোয়ার কিছু হবে। রাতের বেলা কি হয় বলা যায় না। সে যা বলেছিস ভাই, হয়তো। আরে দয়াল, এই বলি, তোর কি খেয়ে দেয়ে কি কাজ নেই নাকি? অরুণদের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস? ইস, বলি ও অমলদা, এইভাবে কথা বলছো কেন বলো তো? অরুণ তো আমাদের ভালো বন্ধু ছিল নাকি? হ্যাঁ বন্ধু ছিল, ও দাদার কুষ্ঠ হয়েছে। ওই দাদার সাথে থেকে থেকে কোনোদিন দেখবি অরুণকেও ওই রোগে ধরে নিয়েছে। অমলদা, কাউকে এইভাবে কষ্ট দিতে, আঘাত করতে তোমার ভালো লাগে তাই না? উরি বাবা রে, আমার সত্যবাদী যুধিষ্ঠির এলেন রে। আমি কি করবো আর না করবো সেটা কি আমাকে তোর কাছে শিখতে হবে নাকি? আমি ভালো বলছি, গ্রামের লোক ওদেরকে এক ঘরে করেছে, বেশি পীড়িত দেখাতে গেলে না তোকেও করবে। আমি বলছি তো, দাদার কুষ্ঠ হয়নি, কেন তোমরা বুঝতে চাও না? শোন, গোটা গ্রামের লোক সবটা জানে। আর হ্যাঁ, এই যে লুকিয়ে লুকিয়ে ঘোষালদের ছোট মেয়ে কাবেরীর সাথে যে মেলামেশা করছিস, তোর কি মনে হয় ওর বাবা কোনোদিন তোর সাথে ওর বিয়ে দেবে? কেন
কেন দেবে না বিয়ে? আমার কি অন্যায়? তোর অন্যায় এটাই যে তুই ওই রকম একটা কুষ্ঠ রোগীর ভাই, আর কুষ্ঠ রোগীর বাড়িতে কেউ নিজের মেয়ের বিয়ে দেয় না। এখন সময় আছে, ওই আপদটাকে বিদায় কর, বিদায় কর। হ্যাঁ অরুণ, অমলদা কিন্তু ঠিকই বলেছে। ওই দাদা থাকলে তোরা কোনোদিনই এই স্বাভাবিক জীবন যাপন করতে পারবি না। ওকে বাড়ি থেকে বিদায় কর, বিদায় কর ওকে বাড়ি থেকে। অমল আর দয়ালের কথা শুনে বিষণ্ণ মুখে বাড়ি ঢুকলো। দাদার জন্য ওদের জীবনটা সত্যি দুর্বিষহ হয়ে উঠেছে। অমল আর দয়ালের কথাগুলো একেবারে সত্যি, কিন্তু ও কি করবে? হঠাৎই ওর মা এসে বলল, হ্যাঁ রে ছোট খোকা, বলছি কাল থেকে তুই আর আমি মিলে বড় খোকাকে চান করিয়ে দেব, বুঝলি? কতদিন ছেলেটা। পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি দাদাকে চান খাওয়া কিচ্ছু করতে পারবো না। কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমি ওর চাকর। এ কি ছোট খোকা, এ তুই কি বলছিস? ও তো দাদা হয়, আর তুই। দাদা হয় বলি এতদিন ধরে সহ্য